মাত্র 9 বছর বয়সে মেয়েটা পিতৃহারা হলো। 10 বছর বয়সে সে জীবনে প্রথমবার সিনেমায় গান গাইল, কিন্তু তারপর আচমকাই 16 বছর বয়সে সে বাড়ি থেকে পালালো একজন 31 বছর বয়সী মানুষের সঙ্গে। বাড়ির সবার অমতে বিয়েও করলো সে। তারপর কয়েক বছরের অত্যাচার এবং সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে ডিভোর্স নেওয়া। ততদিনে মেয়েটা 3 সন্তানের মা, আর বয়স মাত্র 27 বছর। জীবনের সেই টালমাটাল পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ালেন সেই মা, আর তারপর কয়েক দশকের মধ্যেই তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের সুর সম্রাজ্ঞী। নাম লেখালেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে, পেলেন গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশন, তাও একবার নয়, দুবার। কথা বলছি সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলেকে নিয়ে। গত 12 এপ্রিল মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই সরস্বতীর বর পুত্রী। तो मिट जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद। নমস্কার, আমি সুজয় নীল। আরও একবার আপনাদের টিভির পর্দায় চলে এলাম যত কাণ্ড সোশ্যাল মিডিয়ার একটা নতুন এপিসোড নিয়ে। আশাজির সঙ্গে দূরদর্শনের সম্পর্ক বহু বছরের। দূরদর্শনের দর্শকদের তিনি বহুবার বিভিন্ন শোয়ের মাধ্যমে নিজের গায়কির জাদুতে মুগ্ধ করেছিলেন। ওই যে বলছিলাম 27 বছর বয়সে ডিভোর্সের কথা, ততদিনে কিন্তু আশাজির মিউজিক্যাল ক্যারিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। জীবনের ওই টালমাটাল পরিস্থিতির মধ্যেও তিনি ছোড় দো আঁচল কিংবা আই মেহেরবানের মতো গান উপহার দিয়েছিলেন শ্রোতাদের। তবে 1960 সালে ডিভোর্সের পর আশাজির ভাগ্য যেন বদলে গেল। 1963 সালে বিমল রায়ের বন্দিনী এবং 1964 সালে পরিচালক শক্তি সামন্তের কাশ্মীর কি কলির মতো সিনেমায় গান গাইলেন তিনি। তারপর বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিলেন। এরপর এলো 70-এর দশক। সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ব্লকবাস্টার গান গাইলেন আশাজি। 1981 সালে উমরাও জান ছবিতে গান গেয়ে পেলেন জাতীয় পুরস্কার। ততদিনে দিদি লতা মঙ্গেশকরের মতো আশা ভোঁসলেও একজন সুপারস্টার গায়িকা হয়ে উঠেছেন। এরপর আর পিছন ফিরে তাকানোর কোনো প্রশ্নই নেই। একজন ভারতীয় গায়িকা হিসেবে যা যা এক্সপেরিমেন্ট করার, যা যা পুরস্কার জেতার, সেই সব পুরস্কার জিতে ফেলেছিলেন আশা ভোঁসলে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও দুবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছিলেন তিনি। বিভিন্ন রিয়েলিটি শো এর মঞ্চে বিচারকের আসনেও বহুবার দেখা গিয়েছে তাকে। ব্যক্তিগত জীবনে বারংবার ক্ষতবিক্ষত হলেও দর্শকদের সামনে আশাজির মুখের হাসি কিন্তু কখনো মলিন হয়নি। তেমনি কখনো মলিন হয়নি তার গায়কের জাদুও। উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন জীবনে যাই হয়ে যাক, দ্য শো মাস্ট গো অন। তাই ওর বিদেহী আত্মার শান্তি কামনা করে আমরা এবার কথা বলি আজকের এপিসোডের পরবর্তী বিষয় নিয়ে। 13 এপ্রিল দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন হিসেবে থেকে যাবে আজীবন। কেন? ঘটনাটা আজ থেকে 107 বছর আগে। 1919 সালের সেই দিনটা ছিল বৈশাখী উৎসবের দিন। অমৃতসরের একটা বাগান সংলগ্ন মাঠে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন বৈশাখী উৎসব পালন করতে এবং রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে। সেই জমায়েতে শিশু, কিশোর, তরুণ, তরুণী, বৃদ্ধ, বৃদ্ধা সবাই ছিল। আর ঠিক সেই সময় ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার আদেশ দেয় ওই নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করার। সৈন্যরা কোনো সতর্কবার্তা ছাড়াই সেদিন 1650 রাউন্ড গুলি চালায় ওই মানুষগুলোর ওপর। অফিসিয়াল হিসেব অনুযায়ী 379 জন মানুষ প্রাণে মারা যান এবং 1200 জনেরও বেশি আহত হন। তবে আনঅফিসিয়াল হিসেব বলে সেদিন মৃতের সংখ্যা 800 পার করে গেছিল। ব্রিটিশদের এই কলঙ্কময় গণহত্যাকেই আজ আমরা মনে রেখেছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হিসেবে। এই নৃশংস হত্যাকাণ্ড সেই সময় ভারতবাসীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন আরো জোরদার হয়েছিল এবং দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী জাগরণ ছড়িয়ে পড়েছিল। জেনারেল রেজিনাল্ড ডায়ার এবং লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডওয়ারের নির্মমতা সেই সময় ভারতবাসীদের ঐক্যবদ্ধ করে তোলে। পরবর্তীকালে শহীদ উধম সিং এই মাইকেল ওডওয়ারকে হত্যা করেন এবং জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিশোধ নেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিদের স্মৃতিরক্ষায় 2021 সালের 28 অগস্ট ওখানে একটি মিউজিয়ামের ভার্চুয়াল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের সময় তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন প্রত্যেক দেশের কর্তব্য তার ইতিহাসকে সংরক্ষণ করা, কারণ অতীতের ঘটনা আমাদের যা শেখায় সেই শিক্ষাই আমাদের ভবিষ্যতের পথ দেখায়।
আচ্ছা, আজ অনেক দুঃখ যন্ত্রণার কথা বলা হয়ে যাচ্ছে, এবার বরং কিছু উৎসব আর আনন্দের কথা বলি। আমাদের বাংলা ক্যালেন্ডারে আরও একটা নতুন বছরের সূচনা হলো, 1433 বঙ্গাব্দ। কিন্তু আপনারা কি জানেন বাংলা ক্যালেন্ডার শুরু হলো কিভাবে? সেই গল্পই আপনাদের শোনাবে সৌনক কুণ্ডু পায়ে পায়ে হিস্ট্রি সেগমেন্টে। পয়লা বৈশাখে বাংলার নতুন বছরের সূচনা। কিন্তু এই বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দ কবে কিভাবে শুরু হয়েছিল সেটা বলুন দেখি। এই নিয়ে অবশ্য নানামুনির নানা মত রয়েছে। সেই সব মতের মধ্যে অন্যতম হল এই যে বঙ্গাব্দ শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের হাত ধরে। সময়টা 1556 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। দুর্ঘটনাবশত লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মুঘল সম্রাট হুমায়ুনের আচমকা মৃত্যু হয়, আর তার জায়গায় সম্রাট হন তার 13 বছর বয়সী পুত্র আকবর। সেই বছর অর্থাৎ 1556 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি পাঞ্জাবের গুরদাসপুর জেলার কালনৌরে ছোট করে কোনো মতে রাজ্যাভিষেক হয় তার। তবে সেই সময় ভারতবর্ষে খ্রিস্টাব্দের প্রচলন ছিল না, ছিল হিজরি বর্ষপঞ্জি। মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে বলা হয় হিজারেত। তার সেই ঘটনাটা ঘটেছিল 622 খ্রিস্টাব্দে, আর সেই থেকেই হিজরি ক্যালেন্ডারের শুরু। সেই হিজরি ক্যালেন্ডারের 963 সালে আকবরের রাজ্যাভিষেক হয়েছিল। তার পরের কথা হয়তো আপনারা অনেকেই জানেন। আকবর ছিলেন নাবালক, তাই তার হয়ে শাসন চালাতেন বৈরাম খাঁ। পরে অবশ্য সেই বৈরাম খাঁকে অপসারিত করে শাসনভার নিজের হাতেই তুলে নেন আকবর। একে একে মালওয়া, গন্ডওয়ানা আর গুজরাট দখল করলেন মুঘলরা। এই গুজরাট জেতার পরেই আকবর তার নতুন রাজধানী ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। এর পরেই তার নজরে পড়ল বাংলা। বাংলায় রাজমহলে দাউদ খানকে হারিয়ে বাংলাও দখল করলেন তিনি। কিন্তু এই সবের মধ্যে একটা সমস্যা দেখা দিল। শুধুমাত্র রাজ্য বাড়ালেই তো হলো না, সেই সব জায়গা থেকে রাজস্ব আদায় করাটাও তো জরুরি। আপনাদের আগেই বলেছি যে সেই সময় হিজরি ক্যালেন্ডার মেনে চলা হতো, কিন্তু হিজরি ছিল লুনার ক্যালেন্ডার, মানে আকাশের চাঁদের অবস্থান, অর্থাৎ পূর্ণিমা, অমাবস্যা এইসবের হিসেবেই চলত সেই ক্যালেন্ডার। কিন্তু যারা প্রজা তারা তো বেশিরভাগই কৃষক। কৃষিকার্যে সূর্যের ভূমিকা ঢের বেশি। আকাশে সূর্যের অবস্থান হিসেবে আমাদের ঋতু হয়, আর সেই মতোই খেতে ফসলও ফলে। আর কৃষকদের ফসল যখন ফলবে সেই হিসেবেই তো তারা করও দেবে। এছাড়াও ছিল আরেকটা সমস্যা। প্রত্যেক চন্দ্রবর্ষে অর্থাৎ লুনার ইয়ারে সোলার ইয়ারের তুলনায় 11 দিন মতন কম থাকে। তাই 32টা সোলার ইয়ার 33টা লুনার ইয়ারের সমান হয়ে যায়। এই নিয়ে সেই সময় বেশ গোলমাল হতো, কৃষকদের বেশ সমস্যায় পড়তে হতো। তাই সেই জন্য একটা সমাধান বার করা হলো। 1585 খ্রিস্টাব্দ মানে হিজরি ক্যালেন্ডার হিসেবে 993 সালে আকবর শুরু করলেন একটা নতুন সোলার ক্যালেন্ডার, যার নাম ছিল তারিখে ইলাহি, যার মানে ছিল পবিত্র অব্দ বা ডিভাইন ইরা। এই ক্যালেন্ডারে তিনি হিজরি লুনার ক্যালেন্ডারটা নাকি সোলার ক্যালেন্ডারে বদলে দিয়েছিলেন, অর্থাৎ 993 হিজরি সালটা নতুন ক্যালেন্ডারে হয়ে গেল 963 সাল। এই ক্যালেন্ডারের শুরু ছিল ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ, মানে এখন যেটা সেপ্টেম্বর মাসে পড়ে। কিন্তু নামে সোলার ক্যালেন্ডার হলেও মাসের দিনগুলি হিজরি মাসের মতোই 29-30 দিন হতো। মোদ্দা কথা, সেই ক্যালেন্ডার ছিল হিজরি ক্যালেন্ডারেরই আরেক রূপ মাত্র। তার উপর ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ দিয়ে বছর শুরু। তাই বাঙালি হিন্দুরা ধর্মীয় কারণে সেই ক্যালেন্ডার অস্বীকার করে, আর প্রচলিত বৈশাখ মাসকেই বছরের প্রথম মাস ধরে নেওয়ার আবেদন জানান। মুঘল সম্রাট আকবর ছিলেন খুবই বিচক্ষণ মানুষ, তাই বৃহত্তর স্বার্থে তাদের সেই দাবি মেনেও নেন তিনি। বলা হয় যে আকবরের সেই রাজ্যাভিষেকের সাল অর্থাৎ 963 হিজরি সালই হল বঙ্গাব্দের 963 সাল, যেটা 1585 সাল থেকে চলে আসছে। তার আগে নাকি বঙ্গাব্দ বলে কিছুই ছিল না, অর্থাৎ 1 থেকে 962 পর্যন্ত বঙ্গাব্দ বলে নাকি কিছুই হয় না। এটা কিন্তু সত্যি অদ্ভুত, তাই না? এটা যেন অনেকটা এইরকম শুনতে লাগে যে আপনি 1, 2, 3 এইসব না পড়ে
সরাসরি 963 নম্বর থেকে পড়া শুরু করলেন। এটা কি আদৌ সম্ভব? তার উপর যেই মুঘল সম্রাট আকবর জিজিয়া ট্যাক্স তুলে দিয়ে হিন্দুদের প্রীতিভাজন হয়েছিলেন, যিনি হিজরি ক্যালেন্ডার তুলে দিয়ে তারিখে ইলাহি চালু করলেন, তিনি কেনই বা 963 হিজরিকে 963 বঙ্গাব্দ বলে বাঙালি হিন্দুদের উপর চাপিয়ে দেবেন? আর সেই প্রজারাই বা সেটা মেনে নেবেন কেন? তাই বলাই বাহুল্য যে এই বঙ্গাব্দ আকবরের হয়তো অনেক আগেই তৈরি হয়েছে। হিসেব করলে দেখা যাবে যে বঙ্গাব্দের শুরু হলো 594 খ্রিস্টাব্দ। সেই সময় বাংলায় কে এই ক্যালেন্ডার তৈরি করতে পারে? এখানেই নাম উঠে আসে শশাঙ্কের। তবে তার রাজত্বকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতান্তর রয়েছে। মোটামুটি ধরে নেওয়া হয় যে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের শেষ বা 7ম শতকের শুরুর দিকে গৌড়ে একটা শক্তিশালী রাজ্য তৈরি করেছিলেন শশাঙ্ক। কনৌজ, উড়িষ্যা, গঞ্জাম নানান অঞ্চল তার অধীনে ছিল। রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এই অঞ্চলে সেই সময় অত বড় কোনো রাজা, ধর্মগুরু বা মহাপুরুষের খোঁজ পাওয়া যায় না যিনি সেই সময় বঙ্গাব্দ চালু করতে পারেন। এই ব্যাপারে আর্কিওলজিক্যাল এভিডেন্স খুব বেশি না থাকলেও আনুষাঙ্গিক তথ্য প্রমাণ যথেষ্টই রয়েছে। হিসেব করলে দেখা যায় যে প্রথম বঙ্গাব্দের পয়লা বৈশাখ ছিল 594 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল। সেই দিনটি ছিল সোমবার। শশাঙ্ক ছিলেন শৈব ধর্মাবলম্বী। তার কাছে সোমবার দিনটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাছাড়া গুপ্ত যুগে বৈশাখ মাস থেকেই বছর শুরু হতো, সেটাকেই হয়তো তিনি বহাল রেখেছিলেন। ধরে নেওয়া হয় নিজের রাজত্বকালের সূচনাকেই শশাঙ্ক বঙ্গাব্দের শুরু বলেছিলেন। তবে প্রশ্ন থেকেই যায় যে শশাঙ্কের আমলেই যদি বঙ্গাব্দের সূচনা হয়ে থাকে আর তিনি যদি এর স্রষ্টা হন, তাহলে সেই সময় বাংলার মন্দিরে বা পুরনো পুঁথিপত্রে তার হদিশ মেলে না কেন? এর হয়তো একটা বড় কারণ হলো যে শশাঙ্ক নাকি ঘোরতরভাবে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন। তার উপর নিজের শেষ জীবনে তিনি কুষ্ঠরোগের শিকার হন। তাই পরবর্তীকালে অনেকেই তাকে ভুলে গিয়েছিল। তাছাড়া পরবর্তীকালে পাল বা সেন রাজারা নিজের নিজের ক্যালেন্ডার তৈরি করেছিলেন, তাই কেই বা শশাঙ্কের ক্যালেন্ডার রেখে দেবে? আর সবচেয়ে বড় কথা হলো, বাংলার অজস্র প্রাচীন মন্দির বা পুঁথিপত্র এখন খুঁজেও পাওয়া যায় না। প্রাকৃতিক কারণে হোক বা অন্য ধর্মের মানুষের আক্রমণে হোক, এমন অনেক কিছুই হয়তো ধ্বংস হয়ে গিয়েছে। শুধু রয়ে গেছে প্রায় 1500 বছর পুরনো শশাঙ্কের সেই বঙ্গাব্দ। আচ্ছা, এই যে প্রতি বছর আমরা এত ধুমধাম করে নববর্ষ পালন করি, আপনাদের কি মনে হয় এই সময়টাই শুধু আমাদের বাংলাতেই নববর্ষ পালিত হয়? না, এই সময় গোটা ভারতবর্ষ জুড়ে চলে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব। কোথাও এই উৎসবের নাম নববর্ষ, কোথাও এই উৎসবের নাম বোহাগ বিহু, কোথাও আবার এই উৎসব পালিত হয় পানা সংক্রান্তি হিসেবে। কিছুটা আগেই বৈশাখী উৎসবের কথা বলছিলাম, মনে আছে? পাঞ্জাবে নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসবের নাম বৈশাখী। তামিলনাড়ুতে এই উৎসব পালিত হয় পুথান্ডু হিসেবে। এই দিন পরিবারের লোকেরা সব এক জায়গায় জড়ো হয় এবং বিশেষ ভোজের ব্যবস্থা করা হয়। কেরালায় এই উৎসবের নাম ভিশু। নতুন শুরুর আশা নিয়ে প্রতি বছর ভিশুতে মেতে ওঠেন মালায়ালিরা। অসমের বোহাগ বিহু কিংবা রঙ্গিলা বিহু হয় মূলত নতুন ফসল জন্মানোর আনন্দকে উদযাপন করতে। নাচ, গান এবং খাওয়া দাওয়ার মাধ্যমে গোটা অসম জুড়ে পালিত হয় এই উৎসব। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশে পালিত হওয়া পয়লা বৈশাখে কি কি হয় তা তো নিশ্চয়ই বলে দিতে হবে না আপনাদের। তবে জানেন, ওড়িশার পানা সংক্রান্তির দিন ওখানকার বাসিন্দারা বেল পানা নামের একটা মিষ্টি তরল খান। এটা নাকি ওদের স্বাস্থ্য এবং ঐতিহ্যের প্রতীক। সবশেষে বলি বিহার, ঝাড়খণ্ডের মৈথিলি সম্প্রদায়ের কথা। ওরা পালন করেন জুড় শীতল উৎসব। আগের দিনের রান্না করা খাবার খেয়ে এই উৎসব পালন করেন ওরা। নববর্ষ নিয়ে এতগুলো কথা বলতে বলতে আবার বাংলার মাটিতেই ফিরে আসি। পয়লা বৈশাখ বলতেই আমাদের মনে পড়ে বাংলা ক্যালেন্ডার আর পঞ্জিকা মিলিয়ে শুভ দিনগুলো দেখে নেওয়ার কথা, কিংবা হালখাতায় পাড়ার পরিচিত দোকানগুলোতে মিষ্টি মুখ করার কথা। এই পঞ্জিকা আর হালখাতার গল্প শোনাতে কলেজ স্ট্রিট পাড়ায় পৌঁছে গিয়েছে তন্ময়, আর সাথে নিয়ে এসেছে আপনাদের প্রিয় বাংলা শব্দের খেলা শব্দবাজি সেগমেন্ট। মোটামুটি যখন এপ্রিলের মাঝামাঝি হতে শুরু করে, আমার মা আমাকে বলতে শুরু করে ক্যালেন্ডার চাই, ক্যালেন্ডার চাই, বাংলা ক্যালেন্ডার চাই। কলেজ স্ট্রিটে যখন এসেছি দেখে বুঝতেই পারছেন যে ঠিক কোথায় আসি আর কি।
একটা ক্যালেন্ডার নেবো না মায়ের জন্য বা আমাদের বাড়ির জন্য, এটা হতেই পারে না। বাংলা ক্যালেন্ডার এরকম চেহারায় পাওয়া যায় এবং তার মধ্যে প্রচুর তথ্যে ভরা। প্রত্যেকটা তারিখের সঙ্গে তার তিথি বলুন, তার বারকে বা অন্যান্য বিভিন্ন বিষয়কে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া। বাংলা ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি, তার ব্যবহারটা আমরা প্রায় ভুলতেই বসেছি। বাংলা ক্যালেন্ডারের চলন কোত্থেকে হলো বা কার মাধ্যমে হলো? দুটো তত্ত্ব বা থিওরি রয়েছে। একটা তত্ত্ব বলে যে আকবর নাকি এটা শুরু করেছিলেন তার এই সাল গণনার মাধ্যমে, কারণ খাজনা আদায় করতে হবে এবং তার জন্য এইভাবে একটা হিসেবে রাখার জন্য শুরু করা হয়। আরেকটা তত্ত্ব বলে যে রাজা শশাঙ্ক, তার মাধ্যমেই নাকি বাংলা সাল শুরু হয়। এবার এই যে আমরা 1432, 33, 34 এগোচ্ছি, পিছন দিকে হাঁটলে কোনো কোনো জায়গায় প্রশ্নচিহ্ন চলে আসে যে তাহলে কে আসলে শুরু করলেন। যাই হোক, এগুলো তত্ত্ব রয়েছে, এটা আপনাকে জানিয়ে রাখলাম, কারণ কোনো নির্দিষ্ট প্রমাণ হয়তো নেই যে কে আসলে শুরু করেছিলেন। হাতে বাংলা ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি, এক একটা মাসের নাম ঠিক কিভাবে এসেছে। মজার কথা হলো এই যে 12টা মাস আমরা বলি, এই 12টা মাসের সঙ্গে 12টা নক্ষত্রের যোগ রয়েছে খালি। অবশ্য একটা মাসের সঙ্গে কোনো নক্ষত্রের যোগ নেই। বিশাখা নক্ষত্র, সেখান থেকে বৈশাখ, পুষ্যা নক্ষত্র, সেখান থেকে পৌষ, এবং এরকম বিভিন্ন নক্ষত্রের নাম থেকে বাংলার বিভিন্ন মাসের নাম এসেছে। খালি একটা মাত্র মাসের ক্ষেত্রে কোনো নক্ষত্রের নাম আমরা পাই না, আর সেই মাসের নাম অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাস, তার যদি মানে ধরতে হয়, অগ্রহায়ণ বছরের শুরু হতো একটা সময়, অর্থাৎ মাসের বা বছরের পথ চলা শুরু হতো যে মাস থেকে, সেটাকে বলা হতো অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ শব্দটার সঙ্গে কোনো নক্ষত্রের যোগ নেই। যদি নক্ষত্রের নাম দিয়ে ধরতে হয় তাহলে হতে হবে মৃগশিরা নক্ষত্র থেকে মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ শব্দটা যদিও বাংলাতে আমরা ব্যবহার করি না, কিন্তু আছে উত্তর ভারতে, যাকে আমরা খানিকটা হিন্দি বেল্ট বলে থাকি, সেখানে মার্গশীর্ষ এই শব্দটা কিন্তু ব্যবহার রয়েছে অগ্রহায়ণ মাস বোঝানোর জন্য। দক্ষিণ ভারতীয় কয়েকটা ভাষাতেও মার্গশীর্ষ শব্দটা ব্যবহার রয়েছে, সংস্কৃত শব্দ, ফলে ভারতের এই কয়েকটা জায়গায় ব্যবহার রয়েছে। অথচ আমরা বাঙালিরা যে কোনো কারণেই হোক, যখন বাংলা মাসের নাম করতে গেলাম আমরা অগ্রহায়ণ রাখলাম, কিন্তু কোনো জায়গায় আমরা মার্গশীর্ষ রাখলাম না। প্রসঙ্গত খানিকটা ব্যক্তিগত তথ্য আর কি, আমার মেয়ের জন্ম হয়েছে অগ্রহায়ণ মাসে, সবে তার 3 মাস মতো বয়স, তার নাম রেখেছি মার্গশীর্ষা, ওই অগ্রহায়ণ, তাই মনে রাখানোর জন্য। আমরা কথায় বলি হাতে পাঁজি তো মঙ্গলবার কেন, তা আপনাকে পাঁজি হাতে নিয়ে দেখাই। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, প্রসঙ্গত পঞ্জিকাকে আমরা পাঁজিও বলে থাকি বাংলাতে, কেন সেটা পরে বলছি। বেণীমাধব শীলের পঞ্জিকা, কত রকম পাঁজি হয় দেখাই। মদন গুপ্তের পঞ্জিকা, নূতন পূর্ণচন্দ্র হাতে পাঁজি, পকেট পঞ্জিকা। পঞ্জিকাকে বাংলায় আমরা পাঁজিও বলে থাকি। এবার পঞ্জিকার মধ্যে একটা পঞ্চ রয়েছে, ব্যাপারটা একটা পঞ্চ ব্যাপার রয়েছে। তিথি, নক্ষত্র, যোগ, করণ, বার, এই 5টা জিনিসের একসঙ্গে থাকা, তাই নাকি এর নাম হয়েছিল পঞ্জিকা বা পাঁজি। পঞ্জক সম্ভবত বলা হতো সংস্কৃতে। এপ্রিলের গরমে বুঝতে পারছেন যে আমার অবস্থা বা হাল কতটা খারাপ। এই হাল দিয়ে যদি কোনো খাতায় লিখতে বসে তাহলে হাল খাতা হয়। দাঁড়িয়ে রয়েছে কলেজ স্ট্রিটে খাতার দোকানে, ঐতিহ্যবাহী খাতার দোকান। আপনারা শুধু নাকি খাতা নিয়েই কাজ করেন, হাতে আবার হাল খাতা ধরে রেখেছেন আমাকে দেখানোর জন্য। এই হাল খাতা কি আদৌ বিক্রি হয় এখন? হ্যাঁ হয়, কম বেশি করে হয়। দেখা গেল কোন দিন 5টা বিক্রি হলো, কোন দিন 6টা বিক্রি হলো, কোন দিন হয়তো বিক্রি হলো না। 20-30 বছর আগে, কম্পিউটারের যুগ শুরু হওয়ার আগে এখানে কত বিক্রি হতো? 20 বছর আগে যদি বলি, পার ডে আমার হয়তো 50টা বিক্রি হতো বা 100টা বিক্রি। এখন সারা বছরে কয়েকশো মাত্র। এই হালখাতার জায়গায় তাহলে এখনকার বাঙালি কোন হালখাতা নিয়ে যায় বা কোন খাতা নিয়ে যায়? এখন হালখাতার পরিবর্তে এখন ছোট ছোট খাতা করে, তার জন্য সবাই জন্য রাখতে হয়। যেহেতু এইটার দাম একটু কস্টলি পড়ে যায় 180 টাকা, আচ্ছা, এইটার দাম 50 টাকা। কেউ যদি এসে বলে যে এটা 30 টাকা হবে না এটা, তাহলে আমরা বলুন তাহলে কি বেচবো? না, আপনার হাল খারাপ তখন। হাল খারাপ। হাল খাতা শব্দটা নাকি আরবি ফার্সি মিলিয়ে এসেছে। খেয়াল করুন, আমাদের একটা বাংলা শব্দ হাল খাতা, তা কিন্তু আসলে আরবি ফার্সি মিলিয়ে পাওয়া। এবং তার সঙ্গে সঙ্গে এই যে হাল শব্দটা, হাল মানে ওই যে লাঙল চাষ করার ব্যাপার, ফলে খুব স্বাভাবিক বছর শুরু করা, তার সঙ্গে শস্য, এবং এই যে আমাদের বাঙালি, আমরা কৃষিজীবী বাঙালি, আমাদের জীবনের সঙ্গে কৃষিকার্য এতটা মিশে রয়েছে, তার সঙ্গে হাল খাতার হাল, লাঙল সবকিছু মিলেমিশে আজকে ব্যবসায়ী বাঙালি, যদি সংখ্যায় কম, একটা অদ্ভুত মিল কিন্তু আমরা পাচ্ছি। এই এতগুলো কাণ্ড বর্ণনা আপনি দেখছেন কোথায়? যত কাণ্ড সোশ্যাল মিডিয়া, যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে। এই যে শব্দবাজি হচ্ছে, বাংলা শব্দের গল্প, তার সঙ্গে সঙ্গে রয়েছে বাংলা শব্দের মজাদার খেলা, যেগুলো শব্দবাজির মূল প্রাণ। এই হাত থেকে একটা যে জিনিস নিলাম, এটাকে বলে ফুচকা, মানে বাঙালিকে দেখাতে হয় না। এই ফুচকার মধ্যে একটা পুর দেওয়া হয়।
এই যে ফুচকার মধ্যে পু, যেমন ধরুন একটা বড় শব্দের মধ্যে একটা ছোট্ট শব্দ থাকে, তো বড় শব্দের মধ্যে ছোট্ট শব্দ, তার নাম আমি দিয়েছি ফুচ শব্দকা। একটা বড় শব্দের ভিতরে একটা ছোট্ট শব্দ লুকিয়ে রয়েছে, অর্থাৎ ফুচকার মধ্যে পুরের মতো। তার জন্য একটা উদাহরণ বা সূত্র দিয়ে দিচ্ছি আপনাকে, ভালো করে খেয়াল করুন। আমি বলছি যে কার্তিকের মধ্যে সৈন্য, বা কার্তিক একটা 6 অক্ষরের বাংলা শব্দ, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। আর তার মধ্যে রয়েছে সৈন্য, দেব সেনাপতি, এই যে 6 অক্ষরের বাংলা শব্দ মানে কার্তিক বোঝায়, তার মধ্যে রয়েছে সেনা, তার মানে বড় শব্দের মধ্যে ছোট্ট শব্দের পু, যেরকম ফুচকার মধ্যে থাকে। তো এই যে শব্দের খেলাটা আপনাকে দিলাম ফুচ শব্দকা, এবার আপনাকে পরপর 2টো ফুচ শব্দকা খেলতে হবে। আপনাকে এই দুটো ফুড শব্দটা চিনতে হবে, আর চিনে তারপরে ইমেল করতে হবে। দেখুন নিচে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, ddbanglasocialmedia@gmail.com। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনার উত্তর ঠিক হয়, তাহলে সামনের সপ্তাহে সেই উত্তরদাতার তালিকায় আপনি আপনার নাম দেখতে পাবেন, সঙ্গে জানতে পারবেন সামনের সপ্তাহে এই আজকে দেওয়া খেলাগুলো ঠিকঠাক উত্তর। আর যদি আপনি ইতিমধ্যে উত্তর দিয়ে থাকেন, তাহলে গত সপ্তাহে যারা ঠিক উত্তর দিয়েছেন তাদের নামের তালিকা এই। তো এই গেল এই সপ্তাহের মতো যত কাণ্ড সোশ্যাল মিডিয়াতে শব্দবাজি বাংলা শব্দের খেলা, আর তার সঙ্গে সঙ্গে মজার গল্প। সামনের সপ্তাহের গল্প আবার সামনের পর্বে হবে। কিন্তু গত কয়েক সপ্তাহে কি আপনি মিস করেছেন জানতে পারবেন আমাদের সোশ্যাল মিডিয়া যে 3টে হ্যান্ডেল, সেগুলো ঠিকমতো ফলো করলে। তাহলে আমার এই সপ্তাহে কাজ শেষ, খেনি আপনার খেলতে থাকুন। এইবার একটু পৃথিবীর মাটি ছাড়িয়ে মহাকাশের দিকে চোখ ঘোরানো যাক। 2027 সালে ভারতবর্ষ যে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে, এই খবরটা জানেন তো নিশ্চয়ই। ভারতের ইসরো সেই মিশনের নাম গগনযান, যেখানে ভারতীয় মহাকাশচারীরা পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে উঠে 3 দিন মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকবেন। কিন্তু তারপর তাদেরকে ফিরিয়েও তো আনতে হবে, আর সেই কাজের জন্যই ইসরোর বিজ্ঞানীরা একের পর এক এয়ার ড্রপ টেস্ট চালাচ্ছেন। গত 10ই এপ্রিল আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে গগনযান মিশনের দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্টও সফলতা পেল ইসরো। এই টেস্টে 5.7 টন ওজনের একটা সিমুলেটেড ক্রু মডিউল ভারতের বিমান বাহিনীর চিনুক হেলিকপ্টার দিয়ে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় তোলা হয়। তারপর নির্ধারিত স্থানে সমুদ্রের ওপর ছেড়ে দেওয়া হয়। এরপরেই প্যারাশুট সিস্টেমের মাধ্যমে ওই মডিউলটিকে নিয়ন্ত্রণের সঙ্গে সমুদ্রে নামিয়ে আনেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর এই সাফল্য ভারতবর্ষকে মানব মহাকাশ যাত্রার পথে আরও এক ধাপ এগিয়ে দিল। গগনযান মিশন সফল হলে ভারত বিশ্বের 4র্থ দেশ হিসেবে স্বাধীনভাবে মানুষকে মহাকাশে পাঠানোর ক্ষমতা অর্জন করবে। ইসরোর এই অগ্রগতি সত্যি সত্যি দেশের যুব সমাজকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করছে। আচ্ছা, মহাকাশ নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে আরও একটা সুসংবাদ দিই। নাসার আর্টেমিস 2 মিশনে যে 4 জন মহাকাশচারী চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তারা কিন্তু গত 11ই এপ্রিল ভারতীয় সময় ভোর 5:37 নিরাপদে পৃথিবীর বুকে ফিরে এসেছেন। প্রায় 10 দিনের এই মিশনে তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করেননি ঠিকই, তবে তারা চাঁদের ফার সাইড ঘুরে দেখেছেন এবং পৃথিবী থেকে 2,52,756 মাইল দূরে ভ্রমণ করে ফিরেছেন, যা মানব ইতিহাসে মহাকাশ পথে এখনো পর্যন্ত সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে। পৃথিবীতে ফেরার সময় ওদের মহাকাশযানটি 25,000 মাইল প্রতি ঘন্টা বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে, যার জেরে তাপমাত্রা 2700 ডিগ্রি সেলসিয়াসের বেশিতে পৌঁছে যায়। তবে যার শেষ ভালো তার সব ভালো। নাসার এই মুন মিশনের সঙ্গে যুক্ত কমান্ডার রিচ ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্রোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন, এই 4 জনই সুস্থ রয়েছেন। এইবার কথা বলবো আরও একটা বিশেষ দিন নিয়ে। 18ই এপ্রিল এই দিনটা সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসেবে পালিত হয়। আবার এই দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্ট অ্যান্ড সাইটস হিসেবেও বিখ্যাত। কিন্তু এই দিনটা পালন করার কারণ কি খেয়াল করে দেখবেন। ভারতবর্ষে এমন বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে যার গায়ে বহু মানুষ নিজেদের নাম লিখে রাখেন। ওই বান্টি প্লাস বাবলি কিংবা সিমরান আই লাভ ইউ জাতীয় লেখাগুলো কখনো না কখনো আপনার চোখেও পড়েছে। আবার অনেক জায়গায় দেখবেন লোকেরা পানের পিক দিয়ে শিল্পকর্ম করে গেছে ওই ঐতিহাসিক জায়গাগুলোয়। কেন জানেন? কারণ নিজেদের ঐতিহ্য সংরক্ষণ করার সামান্য সচেতনতাটুকু নেই তাদের মধ্যে। তাই প্রতি বছর বিশ্বজুড়ে এই ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় শুধুমাত্র জনসাধারণকে এই ঐতিহ্যবাহী জায়গাগুলোর গুরুত্ব বোঝানোর জন্য। ভারতবর্ষে এই মুহূর্তে ইউনেস্কো স্বীকৃত মোট 44টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে তাজমহল, অজন্তা ইলোরা গুহা, কুতুব মিনার, লাল কেল্লা, কোনারক সূর্য মন্দিরের পাশাপাশি পশ্চিমঘাট পর্বত, সুন্দরবন,
এবং কাজিরাঙার মতো প্রাকৃতিক হেরিটেজ সাইটও রয়েছে, যার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আর এক্ষেত্রে প্রতিটা ছোট ছোট পদক্ষেপও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অতীতকে সঠিকভাবে সংরক্ষণ করলে তবেই কিন্তু ভবিষ্যৎ সঠিকভাবে সুরক্ষিত থাকবে। এই ছিল আজকের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। তাহলে পরের সপ্তাহেও কিন্তু এই দিনে এই সময়ে চোখ রাখতে ভুলবেন না ডিডি বাংলার পর্দায়, মানে শনিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। আর যদি মিস করে যান, মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাণ্ড কারখানা নিয়ে আমাদের এই অনুষ্ঠান কিন্তু জারি থাকবে। আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আমাদের সঙ্গে কিন্তু জুড়তে পারেন। কিভাবে? আপনার কন্টেন্ট আমাদের পাঠাতে হবে, আমাদের মেল করতে হবে ddbanglasocialmedia@gmail.com-এ। আর আমাদের বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করতেও কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে। নমস্কার।